মোহনবাগানে মলিনা যুগের শুরু। কেন বললাম কথাটা, তার কারণটা হচ্ছে যে আমরা এই যে নতুন আইএসএল খেলার পর মোহনবাগানের যে ধরনগুলো দেখেছি, প্রথমবার অ্যান্টোনিও লোপেজ হাবাসের এক ধরনের টেকনিক দেখেছি, তারপরে জুয়ান ফেরান্ডোর এক ধরনের টেকনিক দেখেছি, তারপরে আবার অ্যান্টোনিও লোপেজ হাবাসের নতুন ধরনের টেকনিক দেখেছি, এবং এবার দেখছি আমরা মলিনার টেকনিক। তো প্রত্যেকটা টেকনিক নিয়ে অল্প করে দু একটা কথা বলতে হয় যে প্রথমে হাবাস যখন এসছিলেন তখন একটু পার্কদা বা স্ট্র্যাটেজি বা আল্ট্রা ডিফেন্সিভ জোনে তিনি খেলাচ্ছিলেন, সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে গোল করছিলেন, আগে অপোনেন্টকে অ্যাটাক করতে দিচ্ছিলেন, আগে ডিফেন্স সামলে তারপরে অ্যাটাকে যাওয়ার একটা প্রস্তুতি, থ্রু বল, লং পাস, ক্রস, হেড দিয়ে গোল, এগুলো সমস্তই দেখা গেছিলো প্রথমবার হাবাসের স্ট্র্যাটেজিতে। কিন্তু আমাদের মোহনবাগান সমর্থকদের যেটা অপছন্দ লেগেছিল সেটা হচ্ছে আল্ট্রা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিটা। এরপর এলেন জুয়ান ফেরান্ডো, তিনি শুরু করলেন পাসিং ফুটবলের একটা নতুন যুগ। সেখানে মোহনবাগান কিন্তু খেলছিল ভালো, আমি বলবো না যে খেলাটা খুব খারাপ লেগেছে, দেখতে খুব ভালো লাগছিল খেলাটা, কিন্তু রেজাল্ট আসছিল না। অপোনেন্টের গোলের সামনে গিয়ে প্রচুর পাস, কিন্তু গোলের দরজা খুলছিল না। ফেরান্ডো স্ট্রাইকার নেননি সে বছর, স্ট্রাইকার ছাড়াই আমরা খেলছিলাম, দিমিত্রি পেট্রাডসি যা করার তাই করছিলেন। তো সে বছর আমরা আইএসএল ট্রফিটা জিতলাম। কিন্তু তার পরের বছর যখন শুরু হলো, মানে গত বছরের শুরুতে প্রথম থেকেই দেখা গেল যে দুজন বিশ্বমানের স্ট্রাইকারকে আনা হয়েছে, একজন ইউরো খেলা, একজন ওয়ার্ল্ড কাপ খেলা, কিন্তু তাতেও গোলের দরজা আর খুলছে না এবং স্ট্র্যাটেজি মাঝে মধ্যেই ফেলিওর হতে থাকছিল। জুয়ান ফেরান্ডোর সমস্যা ছিল খেলার মাঝখানে ডিসিশান নেওয়া বা স্ট্র্যাটেজি চেঞ্জ করা, বা অপোনেন্টকে কোনো একটা কোচিং বুদ্ধির মাধ্যমে বা একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করার মাধ্যমে অপোনেন্টকে ধরাশায়ী করা বা চমক দেওয়া, এসব কিছুই ছিল না ফেরান্ডোর স্ট্র্যাটেজিতে। তো যা হওয়ার তাই, ফেরান্ডোকে মাঝপথে চলে যেতে হলো এবং দায়িত্ব নিলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর চারদিকে একটা বক্তব্য শুরু হলো, উনি আবার আল্ট্রা ডিফেন্সিভ খেলাবেন এবং সেই বোরিং খেলা। কিন্তু কিছু করার নেই, আমাদের সিজনটা শেষ করার ছিল, একজন বিশেষজ্ঞর হাতে দায়িত্ব দিয়ে সিজনটা আমাদের শেষ করার ছিল। কিন্তু দেখা গেল অ্যান্টোনিও লোপেজ হাবাস পুরোপুরি একটা নতুন ধরনের সিস্টেম নিয়ে এলেন এবং অ্যাটাকিং ফুটবল খেলাতে শুরু করলেন, এবং তার ফলে আমরা লিগ শিল্ড জিততে পেলাম। কিন্তু হ্যাঁ, অ্যান্টোনিও লোপেজ হাবাসের সেকেন্ড ইনিংসটা ছিল, সেখানেও ডিফেন্সকে অবশ্যই জোর দেওয়া হয়েছিল। কিন্তু 3-5-2 ফরমেশন যেটা শুরু করেছিলেন জুয়ান ফেরান্ডো, সেই জায়গাতেই কিন্তু হাবাস টিক করেছিলেন এবং তাতেই তিনি সাফল্য পান। এবং কালকে প্রথম দেখা গেল মলিনা যুগ বা মলিনার স্ট্র্যাটেজিটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে জুয়ান ফেরান্ডো এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস, এদের দুজনের একটা মিক্সড স্ট্র্যাটেজি, কোনো একজনের পার্টিকুলার স্ট্র্যাটেজি এটা নয়, মানে দুজন যেটা করতেন তার মাঝামাঝি একটা স্ট্র্যাটেজি বা দুটোকে মিশিয়ে তৈরি করা স্ট্র্যাটেজি অনেক অ্যাডভান্স। খেলাতে কালকে যেটা দেখা গেছিল সেটা হচ্ছে প্রত্যেক প্লেয়ারকে পার্টিকুলার কিছু দায়িত্ব দেওয়া ছিল, তারা শুধু তাদের দায়িত্বটা পালন করেছে, তাতেই কিন্তু এই রেজাল্টটা এসছে। মলিনা স্ট্র্যাটেজিতে নতুন কি দেখা গেল? নতুন এটাই দেখা গেল, যেরকম ফেরান্ডো প্রচুর পাস খেলতো, মলিনার টিমও সেই রকম পাস খেলে, কিন্তু ফেরান্ডো স্ট্র্যাটেজিতে যেটা হতো প্রচুর ব্যাক পাস হতো বা স্কোয়ার পাস হতো। মলিনার কিন্তু না, 2-3টে পাসের মধ্যেই অ্যাটাক তুলে দিচ্ছে। লং বল কি একদম খেলেনি? না, লং বলও খেলেছে, কিন্তু খুব কম, যতটুকু প্রয়োজন ততটুকু। মানে কেউ যদি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকে, যার কাছে বল পাঠাতে গেলে লং বল দিতে হবে, তখনই লং বল তোলা হয়েছে, অকারণ লং বল তোলা হয়নি। আর ফুটবল খেলা নিয়ে সুনীল ছেত্রীর বক্তব্যটা কিন্তু আমার দারুণ লেগেছিল এবং ওনার বক্তব্য আমার মনে গেঁথে আছে, এবং মলিনার খেলায় আমি সেটারই দেখতে পেলাম রিফ্লেকশন। সুনীল ছেত্রী বলেছিলেন যে মেনলি ফুটবল খেলায় আপনি 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম বল পাবেন, আর 88 মিনিট পর্যন্ত আপনাকে যেটা করতে হবে পজিশানিং, ঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা, বা কোনো প্লেয়ার বল নিয়ে এগোলে তাকে সাহায্য করা, তার পাস দেওয়ার জায়গা তৈরি করা, ঠিক জায়গা দিয়ে আন্দাজ করে বলটা কোথা দিয়ে ছাড়বে সেই জায়গায় রান করা, এই ধরনের অফ দ্য বল মুভমেন্টের ওপরই ফুটবলটা দাঁড়িয়ে থাকে। এবং কালকে যেটা মোহনবাগানের থেকে দারুণ দেখা গেছে, যতবারই অপোনেন্ট বল নিয়ে একটু টাইম লস করেছে ততক্ষণে তার সামনে 2 থেকে 3 জন প্লেয়ার পৌঁছে গেছে এবং তাকে ঘিরে নিয়েছে। এবং অল অ্যাবাউট স্ন্যাচিং, আপনি বল যত তাড়াতাড়ি অপোনেন্টের পা থেকে কেড়ে নিতে পারবেন, আপনি তত তাড়াতাড়ি আপনার আক্রমণ তৈরি করতে পারবেন। এবং সেটাতেও মোহনবাগান কালকে 10-এ 9 বলবো আমি, পুরো 10 বলছি না, কারণ আমার ধারণা এর থেকেও ভালো খেলা
এর থেকেও ভালো কিছু আমরা এই সিজনে দেখতে পেতে চলেছি। কাকে কোন পজিশনে কখন খেলিয়ে দেবেন আর কি স্ট্র্যাটেজি হবে সেটা অপোনেন্টের পক্ষে জাজ করাটা খুবই মুশকিল। খুব ম্যাচিওর একটা কোচিং আমি কালকে দেখলাম, যে একদম ম্যাচিওর লেভেলের খেলা। এরকম খেলা এর আগে আমি দেখেছি ইন্টারন্যাশনাল ফুটবলে। ভারত যখন জাপান বা কোরিয়ার সঙ্গে খেলতো, ওরা এরকমই খেলতো। আমরা হাজার চেষ্টা করেও ওদেরকে আটকাতে পারতাম না, 4 থেকে 5টা গোল তো মিনিমাম ওরা পুড়ে দিয়ে চলে যেত। বা কোনো বিদেশি টিমের সঙ্গে ভারতীয় কোনো ক্লাবের বিদেশি ক্লাবের সঙ্গে খেলা হলেও এইরকম লেভেলেরই খেলা দেখা যেত। মানে কোনো ব্রায়ান মিউনিক এসেছিল মোহনবাগানের সঙ্গে খেলতে একবার, তো এই রকম লেভেলের খেলাটা হয়েছিল। আর যদি বলেন দুর্বল অপোনেন্টের বিরুদ্ধে কি মোহনবাগান খেলেনি, হ্যাঁ খেলেছে, এর মাঝখানে অনেকবার খেলেছে, আগের বছরও খেলেছে, আইএসএলও সব থেকে দুর্বল টিমের বিরুদ্ধেও খেলেছে, কিন্তু এই লেভেলের খেলাটা দেখা যায়নি। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এফর্টলেস উইনিং। মোহনবাগানকে একবারের জন্য মনে হয়নি যে একটু বেগ পেতে হচ্ছে। একটা টিম ডুরান্ড কাপ খেলছে, তারা তো শুধু মোহনবাগানের সঙ্গে খেললো না, তারা ইস্টবেঙ্গলের সঙ্গেও খেলেছে, ডাউনটাউন হিরোর সঙ্গেও খেলেছে, কিন্তু এই লেভেলের হিউমিলেট তারা হয়নি। এবং আমার যেটা সব থেকে ভালো লেগেছে ম্যাচের পর মলিনার যে বক্তব্য, সেটা আমার একদম, আমি যে প্রিন্সিপাল নিয়ে চলি তার সঙ্গে পুরোপুরি মিলে যায়। যে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল ইস্টবেঙ্গল টিম নিয়ে কিছু বলার জন্য, তিনি বলেছিলেন যে না, ইস্টবেঙ্গল খুব ভালো টিম, তারা খুব ভালো খেলছে, কিন্তু ইস্টবেঙ্গল টিম নিয়ে মন্তব্য করাটা তার কাজ নয়। তার বক্তব্য হচ্ছে, তার কাজ হচ্ছে মোহনবাগান টিমকে নিয়ে ভাবনা চিন্তা করা, এবং মোহনবাগান টিমের কী কী করা উচিত বা কী কী করলে ভালো হয় সেই দিকটা ভাবনা চিন্তা করা। ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবনা চিন্তা করা বা বক্তব্য রাখাটা তার কাজ নয়। এবং আমারও বক্তব্য তাই, ইস্টবেঙ্গল নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। মাথা ঘামানোর দরকার আমরা কীরকম খেলছি, আমরাই আমাদের প্রতিপক্ষ হওয়া উচিত। এবং টার্গেট হওয়া উচিত প্রত্যেক ম্যাচে আগের ম্যাচের পারফরমেন্সকে ছাপিয়ে যাওয়া, নিজেদেরকেই নিজেদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া এবং সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিজেদেরকে ওভারকাম করা। মলিনার ফরমেশনটা ছিল 3-2-3-2 টাইপের শুরুতে ছিল, তারপরে সেটা চেঞ্জ হয়ে গিয়ে 3-2-4-1ও হয়েছে, কারণ কামিন্স অনেক সময় মাঝমাঠে নেমে এসেছে, যেটা আর কি দারুণ পাওয়া বলতে পারেন। যে কামিন্সকে আগের বার পর্যন্ত কিন্তু দেখা যায়নি, শেষের দিকে একটু দেখতে পেতাম নিচের দিকে নেমে খেলছে, কালকে কিন্তু প্রথম থেকেই ও নিচের দিকে নেমে ওপরে উঠে নিজের পজিশান চেঞ্জ করে খেলছে। আমার মনে হয় জেমি ম্যাকলারেন আসাতে ওর একটা কম্পিটিশান বেড়ে গেছে এবং ও সেই কম্পিটিশানটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করছে এবং নিজের 100% দিয়ে খেলার চেষ্টা করছে। আর অনেকেই বলেছিলেন আশিক কুরুনিয়ানকে নিয়ে আমি কালকে বলতে ভুলে গেছিলাম, একদমই ঠিক, আমি বলতে ভুলে গেছিলাম, নানা কথার মধ্যে মাথা থেকে আউট হয়ে গেছিল। আশিক কুরুনিয়ান ফিরে আসার পর যেখানে শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু করলো। তো আশিক কুরুনিয়ানকে নিয়ে তার যে কোনো চোট আছে বা প্রবলেম আছে মনে হয়নি, এবং তার খেলা যে খুব একটা পরিবর্তন হয়েছে সেটাও মনে হয়নি। একই রকম লেগেছে, আগেও যেরকম খেলতো, কালকে এতদিন পরে মাঠে নেমেছে দেখে কিন্তু একবারও মনে হয়নি। তবুও বলবো এটা ইন্ডিয়ান এয়ারফোর্স ছিল অপোনেন্ট, পরের ম্যাচটা ইস্টবেঙ্গল অপোনেন্ট আছে, দুটো অপোনেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কালকে আমাদের এই পরের ম্যাচে আমাদেরকে কিন্তু এত ফ্রিলি গতকালের মতো খেলতে দেওয়া হবে না। ইস্টবেঙ্গলের কোচ কালকে খেলা দেখে গেছেন, তিনি অল্টারনেটিভ প্ল্যানিং করছেন, তারা কিন্তু বল বেশিক্ষণ হোল্ড করতে দেবে না, তারাও স্ন্যাচ করার চেষ্টা করবে এবং তাদের কাছে উপায় নেই। জেনারেলি দেখুন এই রকম মোহনবাগান টিমের খেলা দেখে কোচ হিসেবে যে কোনো কোচের কাজ হবে যে ডিফেন্সটাকে ওরিয়েন্টেড করে তারপর আমি অ্যাটাকে যাব, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে মুশকিলটা হচ্ছে যে ইস্টবেঙ্গলকে পরের ম্যাচটা জিততেই হবে, পরের রাউন্ডে যেতে গেলে ড্র করলে কিন্তু মোহনবাগান চলে যাবে পরের রাউন্ডে, এই রকম সিচুয়েশানে দাঁড়িয়ে আছে। তো ইস্টবেঙ্গলকে অ্যাট্যাক করতেই হবে এবং তারা যত অ্যাট্যাক করার চেষ্টা করবে তাদের ডিফেন্স কিন্তু ততটাই ওপেন হবে, সেটা মোহনবাগানের ক্ষেত্রে সুবিধার হবে। পুরোটা যদি ইস্টবেঙ্গল পুরো ডিফেন্সিভ খেলতো বা আটকে দিত আমাদেরকে, সেই ক্যাপাসিটি হয়তো এখনও যা খাতায় কলমে ইস্টবেঙ্গল টিম রয়েছে তাদের ছিল, কিন্তু যখন তাদেরকে জিততেই হবে তখন কিন্তু ওপেন খেলা হবে এবং এই ওপেন খেলা হলে মোহনবাগান ইস্টবেঙ্গল দুজনেরই সুবিধে, দুজনকেই ওপেন খেলতে হবে এবং মোহনবাগানের ক্ষেত্রে এই মানে একতরফা ডিফেন্সিভ বা ডিফেন্স ভাঙার চেষ্টা করা এটা আশা করি করতে হবে না। এরপর ধীরে ধীরে দুটো টিমের তুল্যমূল্য শক্তির বিচার নিয়ে নানা রকম ভিডিও তো আসবেই, এখনও অনেক দিন বাকি আছে ম্যাচের, এই রোববারই আসেনি, এই রোববারের পরের রোববার ম্যাচ, আর মাঝখানে গতকাল বলছি আগামীকাল আনোয়ার নিয়ে কিন্তু ফাইনাল ডিসিশান আসার কথা, তো ওই দিকেও আমরা তাকিয়ে আছি। কালকে 10 তারিখ কী ডিসিশান হয় আনোয়ারকে নিয়ে, কেসটা কোন দিকে গড়ায়, যদিও কেসটা মিটে যাওয়ার সম্ভাবনা খুব কম, আরও পরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি, তাও যা হয় সেটার দিকে আমাদের চোখ রয়েছে।
তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।